শুরুতে একটি সতর্কবার্তা, গল্পের প্রয়োজনে মুভিটিতে কিছু সেনসিটিভ বা অনাকাঙ্ক্ষিত দৃশ্য রয়েছে, তাই একা বা হেডফোন ব্যবহার করে দেখাই আপনার জন্য ভালো হবে। প্রতিটি মেয়েই চায় তার সঙ্গী তাকে পাগলের মতো ভালোবাসুক, তার শরীরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করুক আর অনেক বেশি কেয়ারিং হোক। কিন্তু এই ভালোবাসা, আসক্তি আর কেয়ারিং যদি মাত্রা ছাড়িয়ে সাইকোপ্যাথিক লেভেলে চলে যায়, তখন সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে কখনো ভেবেছেন? বলা হয় জোর করে নাকি ভালোবাসা হয় না, কিন্তু কেউ যদি বছরের পর বছর আপনাকে আটকে রেখে জোর করেই ভালোবাসা আদায় করার জিদ ধরে বসে, তখন আপনার সাথে আসলে কি কি ঘটতে পারে আপনার আইডিয়া আছে? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সে আপনাকে বন্দি করে রাখছে না, আপনাকে রোজ বাহিরে যেতে দিচ্ছে, আপনাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে, কিন্তু দিন শেষে একটা অদৃশ্য শেকল আপনাকে টেনে ঠিক তার কাছেই নিয়ে আসতেছে। আপনাকে রোজ তার সাথে একই বিছানায় রাত কাটাতে হচ্ছে। কিন্তু কেন? তো এমনই আজব একটা গল্পই আজকে উপভোগ করতে চলেছেন। তবে গল্পের শুরুতে কিছু ঘটনা ও দৃশ্য নেতিবাচক মনে হলেও গল্পের শেষে রয়েছে এসবের পেছনে লুকিয়ে থাকা দারুণ কিছু শিক্ষামূলক মেসেজ। তো হাই, আমি রোমানা, ইসার রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো মুভির শুরুতেই একটা রুমের দেয়ালে এক স্বামী স্ত্রীর বিয়ের দিনের ফটো ফ্রেম দেখতে পাই। মেয়েটির নাম নেহা ও ছেলেটির নাম কার্তিক। সিন রুমের বেডে আসলে দেখি কার্তিক তার বউয়ের সাথে কার্যক্রম করতেছে। খুবই ভালো কথা, কিন্তু প্রবলেম হলো নেহা কার্তিককে এতটা ঘৃণা করে যে কার্তিকের মুখের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে আছে। এটা দেখে কার্তিক রেগে মেগে নেহার মুখটা ঘুরিয়ে নিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে থাকো। এরপর নেহার গলায় থাকা মঙ্গলসূত্রটা হাতে নিয়ে বলে, কাউকে পছন্দ না, তারপরেও শুধু এই মঙ্গলসূত্রের কারণে তার সাথে শোয়া। বিষয়টা আমার খুব ভালো লাগে। এই বলে কার্তিক মঙ্গলসূত্রকে সম্মান দেখাতে সেটাতে চুমু খায়। ততক্ষণে কার্তিকের কার্যক্রম শেষ হলে একদিকে কার্তিক শুয়ে থেকে সফলতার হাসি হাসতে থাকে, অপরদিকে ব্যর্থতার কষ্টে নেহার চোখে জল টলমল করতে থাকে। ক্যামেরা নেহার চোখে জুম হলে ফিল করতে পারি রাগে ক্ষোভে নেহার চোখে যেন রক্ত ঝরতেছে, বাট সে নিরুপায়। সিন কাট হয়ে সকালে একটা কলেজের অফিস রুমে আসলে সেখানে আমরা নেহাকে দেখতে পাই, মানে সেই কলেজের একজন শিক্ষিকা। আর হ্যাঁ, এখানে অনেক শিক্ষিকা থাকলেও কেবলমাত্র সোনিয়ার সাথেই নেহার একটু হাই হ্যালো হয়। তো একজন শিক্ষিকা প্রেগনেন্ট, তাই মিষ্টি খাওয়াচ্ছে। এটা দেখে সোনিয়া বলে, নেহা তোমার বিয়েরও তো কয়েক বছর হয়ে যাচ্ছে, তো তুমি কবে গুড নিউজ দিচ্ছ? এটা শুনতেই নেহা মুহূর্তের মাঝে কেন জানি থমকে যায় আর সিন চলে আসে আরেকটা অফিসে। এই অফিসে নেহার স্বামী কার্তিক জব করে। তবে অফিসের অন্য সবাই যেখানে কাজ নিয়ে বিজি, সেখানে কার্তিক অফিসেই রিল্যাক্সে বিড়ি টানতেছে আর কম্পিউটারের স্ক্রিনে থাকা মেয়ের এমন জায়গা মনোযোগ দিয়ে দেখতেছে যা ওইভাবে দেখানো উচিত না, তাই স্কিপ করলাম। তো কার্তিকের এসব বিষয় বেশ কিছুদিন থেকেই অফিসের বস রাধিকা নোটিশ করতেছে এবং অফিসে কাজ রেখে এসব করতে নিষেধও করেছে, কিন্তু কার্তিক কথা কিছুতেই কানে নিচ্ছে না। উপায় না পেয়ে রাধিকা কার্তিককে জব থেকে বের করে দেওয়ার প্রসঙ্গ আনলে কার্তিক সেই অস্থির একটা ভাব নিয়ে তার মোবাইলে একটা ভিডিও বের করে রাধিকাকে দেখতে দেয়। ভিডিওতে কি দেখা যাচ্ছে তা দেখানো সম্ভব না, শুধু এটা জেনে নেন রাধিকার একান্ত গোপন মুহূর্ত কার্তিক ভিডিও করেছে আর সেটাই দেখাচ্ছে। রাধিকা তো রীতিমতো শক। তখন কার্তিক ভদ্র ছেলের মতো বলে, ম্যাম আমার উপর কি আপনার আর কোনো অভিযোগ আছে? রাধিকা থ মেরে থাকলে কার্তিক অস্থির একটা ভাব দেখিয়ে ফোনটা নিয়ে চলে যায়। সিন চলে আসে একটা বারে। আমরা দেখি কার্তিক তার বন্ধুদের সাথে বারে এসেছে। তো এর আগের দুইটি সিন থেকে নিশ্চয়ই এটা ধরে নিয়েছেন যে কার্তিক তার বউকে ভালোবাসে না, বউয়ের প্রতি লয়াল না, সে অন্য মেয়েদের প্রতি আসক্তি ফিল করে। কিন্তু বারে থাকা এই মেয়েটি কার্তিকের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করলে কার্তিক রেগে মেগে ধ্যাম করে একটা হাঁকিয়ে দেয়, কারণ সে চায় না তার শরীর তার বউ ছাড়া আর কেউ ছুক। ভাই কেমনে কি? এদিকে আবার এসব দেখে যেই না কার্তিকের বন্ধু বলে ওঠে, এমনই করবি তাহলে বাসাতে বউ রেখে এখানে এসেছিস কেন? ব্যাস, কার্তিক বন্ধুকেও ধ্যাম করে একটা হাঁকিয়ে দেয় ও রেগে মেগে বলতে থাকে, আমার বউয়ের ব্যাপারে খারাপ বলার হিম্মত তোর কি করে হলো? মানে সে বউকে এতটা ভালোবাসে যে বন্ধুও তার ব্যাপারে কিছু বললে তাকেও ছাড়ছে না। লেও ঠেলা। কার্তিক বাসায় এসে কলিং বেল বাজাচ্ছে আর ভাবতেছে তার বউ নেহা ভালোবেসে দরজাটা খুলে দিবে এবং কার্তিকের মাথায় ক্ষত দেখে কেয়ার করে আইস প্যাক লাগিয়ে দিবে। কিন্তু কার্তিক বেল বাজিয়েই যাচ্ছে, ভিতরে থাকা নেহার সেটা শুনেও গুরুত্ব দিচ্ছে না। ভয়ে কাজের মেয়ে রানী দরজাটা খুলে দিলে কার্তিক তো রাগে ফুলতেছে। আর এটা দেখে রানী যেভাবে ভয়ে কাঁপতেছে তাতে বোঝা যায় কার্তিকের রাগ সম্পর্কে কাজের মেয়ে রানী খুব ভালো করে জানে। তো কার্তিক ভিতরে এসে একজন স্বামী হিসেবে এটাই আশা করে যে নেহা তার দিকে তাকাবে এবং তার মাথার ক্ষতটা খেয়াল করে অস্থির হয়ে যাবে। কিন্তু এ কি, নেহা তো তাকাচ্ছেই না। তারপরেও কার্তিক রাগ চেপে রেখে মিষ্টি স্বরে বলে, নেহা আইস প্যাক। নেহা শুনেও কোনো রেসপন্স দিচ্ছে না। কার্তিকের রাগ তো চান্দিতে উঠতেছে, বাট রাগ সামলে হালকা জোরে আবার বলে, আইস প্যাক। তাতেও সেম কাহিনী, নেহা কোনো রেসপন্সই দিচ্ছে না। এবার চিল্লিয়ে বলে ওঠে, আইস প্যাক
তখন দেখি ভয়ে কাঁপতে কাঁপতে একটা হাত আইস প্যাক এগিয়ে দিচ্ছে, কিন্তু এটা নেহা না, এটা রানী। রানী বলে, সাহেব আপনার আইস প্যাক। কার্তিক রেগে মেগে বলে, তোর নাম কি নেহা? না সাহেব। তাহলে তুই আনলি কেন? যা রান্না করতে যা। রানী ভয়ে তাড়াহুড়ো করে কেটে পড়ে। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, এখনো নেহার কোনো রেসপন্স নেই। কার্তিকের তো মন চাচ্ছে মেরে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে, কিন্তু না না না, এটা করা যাবে না, কারণ আমি ওকে তো ভালোবাসি। তাই কার্তিক নিজের রাগ নিজের মাঝে রাখতেই রেগে মেগে একটা বিড়ি ধরাই ও ভাবতে থাকে এর কি করা যায়। ভালোবেসে ডাকলাম তাতেও আসে না, রাগে আগুন হয়ে ডাকলাম তাতেও ভয় আসে না, এর করিটা কি? এদিকে আবার বিড়ির ছাই ফালাতে স্ট্রে লাগবে। কার্তিক আবার ভালোবেসে বলে, আবার সেম কাহিনী। নেহা কোনো গুরুত্বই দিচ্ছে না। তখন কার্তিক বলে ওঠে, যদি তুমি স্ট্রে নিয়ে আসো তো আজ রাত তুমি তোমার রুমে ঘুমাতে পারবে। ব্যাস, এটা শুনতেই নেহার কান খাড়া হয়ে যায় ও নেহা তাড়াহুড়ো করে স্ট্রে খুঁজতে লেগে পড়ে। তো কার্তিক বলে, আমি আইস প্যাক চাইলাম তুমি শুনলে না, আমি স্প্রে চাইলাম তুমি শুনলে না, কিন্তু যেই না বললাম স্প্রে আনলে আজ রাতে একা শুতে পারবে, সঙ্গে সঙ্গে এমনভাবে সেটা দিতে অস্থির হয়ে পড়লে যেন একজন আদর্শবান স্ত্রী। এর পিছনে কারণ তো এটাই, তাই না? এই বলে কার্তিক নেহার বাঁ হাতে থাকা ট্যাটুটা দেখতে থাকে আর রাগে বিড়ি টানতে থাকে। ভাবছেন ট্যাটুতে কি এমন লেখা আছে যার জন্য কার্তিক এমন করছে? নো, তো নেহার স্বামীর নাম কার্তিক, তাই না? বাট নেহার হাতে থাকা ট্যাটুতে লেখা আছে নেহা ও গৌতম। এখন প্রসঙ্গে এই গৌতমটাকে বর্তমানের জন্য একটা আন্দাজ করে নেন, সামনে বিস্তারিত জানতে পারবেন। তো নেহার নামের পাশে গৌতম নামটা দেখে কার্তিক আর নিজের রাগকে সামলাতেই পারে না। সে বিড়ি দিয়ে ট্যাটুটা মেশানোর ব্যর্থ চেষ্টা করে ও রেগে মেগে নেহাকে বেডের উপরে ফেলে দেয়। নেহা তখন হাতের ট্যাটুতে থাকা গৌতমের নামটা দেখে কাঁদতে থাকে, আর এই গৌতমটা কে সেটা দেখানোর জন্য সিন নেহার ছোটবেলায় চলে যায়। তখন আমরা জানতে পারি গৌতম আসলে নেহার স্কুল ফ্রেন্ড ছিল এবং তাদের মাঝে খুব সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এটা গৌতমের মা বাবা। আমরা দেখি গৌতমের পরিবারের সাথেও নেহার খুবই ভালো সম্পর্ক, ঠিক যেন নিজের মা বাবার মতো। বলে রাখি, নেহার মা বাবা একটা দুর্ঘটনায় মারা গেছে, তারপর থেকে নেহাকে তার নানি লালন পালন করতেছে। মানে নেহার এখন অভিভাবক হিসেবে একমাত্র এই নানি আছে। তো এদের দুজনের কেমিস্ট্রি মাখা সিনগুলো দেখুন, আর এই ফাঁকে আমি ছোট্ট একটা কাজ ছেড়ে নিই। যা বলি সেগুলোতে কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? আজকে আমি এমন একটি বুকমেকার প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি যেটি পিএসজি ও সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গিয়েছে আর এটি আপনার প্রিয় দলকে সাপোর্ট করার সুবর্ণ সুযোগ। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর অনুমান করে সহজেই মামু কামাতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। বিকাশ নগদ রকেট দিয়ে সহজেই আপনার জেতা অর্থ তুলতে পারবেন ও 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। ভিডিও শেষে পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে অ্যাকাউন্ট খুলুন এবং অ্যাকাউন্ট খোলার সময় প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান। এইভাবেই গানের মধ্যে দিয়ে কয়েক মাসের সিন চলে যায় ও হঠাৎ একদিন নেহার নানি মারা যায়। গেল মা বাবা মরে মেয়েটির শেষ আশ্রয় এই নানি ছিল, এখন আবার নানিটাও মারা গেল। তো নেহা নানি নানি বলে কান্না করতে থাকে আর সিন বর্তমানে চলে আসতে দেখি নেহা এইসব ভেবে এখনো কান্না করতেছে। তো নেহা গোসল শেষ করে কলেজে যাওয়ার জন্য বের হলে পিছন পিছন কার্তিক গাড়ি নিয়ে চলে আসে ও নেহাকে বলে গাড়িতে ওঠো। নেহা নর্মাল ভাবে বলে লাগবে না, আমি অটোতে যেতে পারবো। এবার কার্তিক রেগে মেগে বলে বলেছি না গাড়িতে ওঠো। কি আর করার, নেহা চুপচাপ গাড়িতে উঠে পড়ে। এখন হয়তো ভাবছেন স্বামী খারাপ, সেটা না হয় বুঝলাম, বাট স্বামী যখন ভালোবেসে নিজেই গাড়িতে করে পৌঁছে দিতে চাচ্ছে তো লিফট নিতে নেহার সমস্যা কি সেটা একটুর মাঝেই টের পাবেন। যার নেহা কার্তিকের এভাবে লিফট দিতে আসা দেখেই আন্দাজ পেয়েছে। তো নেহা যেটার ভয় পাচ্ছিল সেটাই শুরু হয়। নেহাকে দেখে কার্তিকের পিনিক উঠতে শুরু করে। যদিও কার্তিক ভিতরে ভিতরে নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করতেছে, বাট তার বউয়ের শরীরের প্রতি সে এতটা আসক্ত যে চোখের সামনে বউকে এভাবে দেখে কিছুতেই যেন নিজেকে সামনে রাখতে পারছে না। ওদিকে নেহা কার্তিকের দিকে ভুলেও তাকাচ্ছে না, সে শুধু কলেজ গেট পর্যন্ত পৌঁছানোর প্রহর গুনে যাচ্ছে। তো ফাইনালি গাড়ি কলেজের পার্কিং এ পৌঁছে গেলে নেহা চুপচাপ গাড়ি থেকে নামতেছে। কার্তিক খপ করে হাতটা ধরে ফেলে। এরপর তো এখন নেহার সাথে যা হতে যাচ্ছে তা দেখানো সম্ভব না, তাই স্ক্রিন অন্ধকার করে দিলাম। যা বোঝার বুঝে নেন। তো স্ক্রিনে আলো আসলে নেহা এভাবে গাড়ি থেকে বের হয়। এরপর
সোনিয়া অবাক হয়ে জানতে চায় কি হয়েছে। তখন নেহা কাঁদতে কাঁদতে বলে, কার্তিক আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। সোনিয়া বুঝে যায় নেহার সাথে কি ঘটেছে, তাই সোনিয়া নেহাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় ও ডাক্তার দেখিয়ে বাসাতেও নামিয়ে দিয়ে চলে যায়। মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত নেহা বেলা শেষে আবারও জাহান্নামেই ফিরে আসে ও একা অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। এখন প্রসঙ্গ, নেহা এই জাহান্নামে কিভাবে আসলো, আর এই গৌতমী বা নেহার থেকে কিভাবে আলাদা হয়ে গেল। তখন সিন আবার নেহার সেই ছোটবেলায় যাই। আমরা দেখি নেহা গৌতমকে বলতেছে, নানি মরার পর আমার দেখাশোনা করার কেউ নেই, তাই আমার মামা আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে। গৌতম বলে, আমার বাবাও বলল তুমি নাকি একেবারে চলে যাচ্ছ, আর কখনো এখানে আসবে না। এসব শুনে নেহার মনটা খারাপ হলে গৌতম নেহার মুখে হাসি ফোটানোর জন্য বলে, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি ভালো করে পড়াশোনা করবো এবং বড় হয়ে তোমার কাছে চলে আসবো। নেহা খুশি হয়ে বলে, তুমি সত্যি আমার জন্য আসবে তো? হ্যাঁ নেহা, সত্যি আসবো, প্রমিস? হ্যাঁ প্রমিস। এরপর নেহার মামা নেহাকে তার বাসা মুম্বাইয়ে নিয়ে আসে। জানিয়ে রাখি নেহার মামি নেই, সে বহু বছর আগেই মারা গেছে। তো নেহা একা বাসাটা ঘুরে ফিরে দেখতে দেখতে উপরতলায় চলে আসলে দেখে উপরতলায় একা একটা রুম। নেহা রুমের দরজাটা খোলে আর সিন চলে আসে কয়েক বছর পরে। আমরা দেখি নেহা বড় হয়ে গেছে। তবে হ্যাঁ, নেহা যে উপরতলার রুমের দরজাটা খুলেছিল এটা মনে রাখবেন, কিন্তু সামনে কাজে আসবে। তো যাই হোক, নেহা বড় হয়েছে, এখনো দেখি গৌতমের প্রতি তার ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। এখনো সে নিয়মিত গৌতমের সাথে ফোনে কথা বলে ও পোস্ট অফিসের মাধ্যমে ফটো ও গিফট আদান প্রদান করে। তো একদিন নেহা কলেজে ঢুকতেছে, হঠাৎ একটা ছেলে এসে নেহার চোখ ধরে। নেহা ছেলেটিকে দেখতেই খুশিতে বলে ওঠে, গৌতম। এই বলেই নেহা গৌতমকে জড়িয়ে ধরে। তো নেহা বলে, আজকে পুরো দিন তুমি আমার সাথে থাকবে? শুধু আজকে না, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আসলে বাবার হার্টের প্রবলেম হয়েছে, যার জন্য নিয়মিত চেক আপ প্রয়োজন, যেটা গ্রামে থেকেও সম্ভব না। তাই গ্রামের বাড়ি ও জমি সব বিক্রি করে বাবা মাকে নিয়ে একেবারে এখানে শিফট হয়েছি। নেহা বলে, আমাকে আঙ্কেল আন্টির কাছে নিয়ে চলো না, কত বছর হচ্ছে তাদেরকে দেখিনি। এটা শুনে গৌতম নেহাকে তাদের নতুন বাসাতে নিয়ে আসলে নেহা তাদের সাথে সময় কাটায় ও এরপর থেকে নিয়মিত গৌতমের সাথেও সময় কাটাতে শুরু করে। তখন নেহার জীবনটা এতটা হাসি খুশিতে ভরে যায় যেন এত বছর অপেক্ষার ফল নেহা সুদে আসলে পেয়ে গেছে। তাই একদিন নেহা খুশি হয়ে তার হাতে গৌতম নামের সেই ট্যাটুটা করে নেয়। এরপর রাতে গৌতম বাইকে করে নেহাকে বাসায় নামিয়ে দিতে আসলে অতীতের ঘটনা এই পর্যন্ত দেখিয়েই সিন বর্তমানে আসে। নেহার স্বামী কার্তিক বাসায় এসে দেখে নেহা ঘুমাচ্ছে। কার্তিক রোমান্টিক মুডে নেহার বেডের সাইডে এসে বসে বিড়ি ধরায়। বিড়ির ধোঁয়ায় নেহার ঘুম ভেঙে যেতেই নেহা চমকে ওঠে। কার্তিক ভালোবাসার মুডে এক বক্স লাড্ডু এগিয়ে দিয়ে বলে, তোমার পছন্দের লাড্ডু এনেছি, নাও খাও। কিন্তু নেহা খাচ্ছে না। কার্তিক বলে, কি হলো, খাও। নেহা বিরক্ত হয়ে বক্সটা ঠেলে সরিয়ে দিলে কার্তিক রেগে মেগে বক্সটা দেয় এক আছাড়। এরপর অসহায়ের মতো হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, বলো আমি কি করলে তুমি আমার ভালোবাসাটা বুঝবে? নেহা বলে, মারপিট করা, ভয় দেখানো, জোর জবরদস্তি করা, সিগারেটের স্যাকা দেওয়া, না এগুলোকে ভালোবাসা বলে, না কারো ইচ্ছার বিরুদ্ধে তার সাথে করাকে ভালোবাসা বলে। এটা শুনে কার্তিকের রাগ তো চান দিতে উঠে যায়। সে রেগে মেগে বিড়ি ধরিয়ে বলে, তোমার ভালোবাসা কেবল গৌতমের প্রতিই আসে, আমার প্রতি আসে না কি? তাই তো, ঠিক আছে, তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনেই ছাড়বো। নাও আই লাভ ইউ বলো। কি হলো, বলো না আই লাভ ইউ, বলো বলো। নেহা তো রীতিমতো থমেরে আছে। তখন কার্তিক বলে, কি হলো, বলবে না? নেহা কোনো জবাব না দিলে কার্তিক দূরে সরে যায় ও বলে, আচ্ছা ঠিক আছে। সিন কাট হয়ে কিছুক্ষণ পর আসলে দেখি নেহা একা ঘুমাচ্ছে, কিন্তু কার্তিক কই? পাশের রুম থেকে কিসের যেন আওয়াজ আসতেছে। আওয়াজে নেহার ঘুম ভেঙে গেলে নেহা অবাক হয়ে উঠে পড়ে। এরপর ভয়ে ধীরে ধীরে পাশের রুমের দরজায় এসে দরজাটা খুলতেই দেখে কার্তিক খড়ি এনে মেঝেতে এমন ভাবে সাজাচ্ছে যেভাবে মৃত পোড়ানোর জন্য চিতা সাজায়। নেহার ফেসটা দেখলেই কার্তিকের ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে, কিন্তু ওদিকে নেহা এটা ভেবে টেনশনে মরে যাচ্ছে যে এই পাগল না জানি এখন তার সাথে কি করতে চলেছে। এর মাঝেই কার্তিক খড়িতে পেট্রোল ঢালতে শুরু করে। এটা দেখতেই নেহার তো কলিজা শুকিয়ে যায়। নেহা বুঝে যায় তার মুখ থেকে আই লাভ ইউ বলার জন্য তাকে এখন কি করা হবে। কিন্তু 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 হয় উল্টোটা। কার্তিকই দুম করে খড়ির উপর উঠে দাঁড়ায়। এরপর হাতে একটা কাঠি ম্যাচ নিয়ে ধরানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, আই লাভ ইউ বলো। I love you too.
পরের দিন সকালে নেহা মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করে যেভাবেই হোক ভগবান যেন তাকে এই নরক থেকে মুক্তি দেয়। তো নেহা প্রার্থনা শেষে মন্দির থেকে কলেজে আসলে হঠাৎ উপরতলায় গৌতমের মতো কাকে যেন দেখে অস্থির হয়ে গৌতম গৌতম বলে ডাকতে থাকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। সোনিয়া থামাইও বলে এই গৌতমটা কে? সিন কাট হয়ে কলেজ ক্যান্টিনে আসলে দেখি গৌতম কে সেই স্টোরিটা নেহা সোনিয়াকে বলতেছে। তো গৌতমের স্টোরিটা শুনে সোনিয়া রীতিমতো অবাক হয়ে বলে, গৌতমও তুমি এই কপরকে এতটা ভালোবাসতে, তাহলে কার্তিক তোমার লাইফে কি করে আসলো? তখন নেহা বলে ওঠে, কার্তিকের কালো ছায়া আমার উপর পড়েছে আমার নানি মরার কারণে। আর তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে নেহার বিয়ের কয়েক বছর আগের কিছু রহস্যজনক সিন দেখানো হয় যখন নেহা কলেজে পড়তো। তো সিনগুলো দেখে ভাবতেছেন নেহা তো মামার বাড়িতে থাকে, তাহলে নেহার মামার বাড়িতে এই ছেলেটা মানে কার্তিক কেন? তখন সিন ফ্ল্যাশব্যাকে সেই দিনটাতে যাই ছোটবেলায় নেহা যেদিন প্রথম মামার বাড়িতে এসেছিল। আপনাদের মনে আছে? নেহা মামার বাড়ির উপর তলায় গিয়ে একটা রুমের দরজা খুলেছিল। তো আমরা দেখি সেই রুমে একটা ছেলে ছিল, যে ছেলে পাগলের মতো একা একা একটা পুতুলের সাথে কথা বলছিল। নেহা দরজাটা খুলতেই ছেলেটি নেহাকে দেখে মুগ্ধ হয়ে চেয়ে থাকে, কারণ বহু বছর যাবৎ ছেলেটির মেয়ে সঙ্গী হিসেবে কেবলমাত্র এই পুতুলটাই ছিল। কিন্তু জীবনে আজ প্রথম একটা বাস্তবের মেয়ে তার এতটা কাছে আসলো। তো নেহা ছেলেটির থেকে পুতুলটা নিয়ে টিপ পরিয়ে দেয়। এরপর পুতুলটা ফেরত দিবে, বাট ছেলেটির এমন চাহনি দেখে নেহা ভয় পেয়ে তাড়াহুড়ো করে নিচে আসতে থাকলে পিছন পিছন ছেলেটিও আসতে থাকে। এটা দেখে নেহা দৌড়ে এসে মামার কাছে বসে পড়ে যাতে ছেলেটি ভয়ে সেখানে না আসে, কিন্তু ছেলেটি সেখানেও চলে আসে। ও দাঁড়িয়ে থেকে নেহাকে দেখতে থাকে। নেহা তো ভেবে পাচ্ছে না এই ছেলেটি কে। এমন সময় নেহার মামার ছেলেটিকে বলে ওঠে, আরে কার্তিক এদিকে আয়, এটা তোর ফুফাতো বোন নেহা, এর সাথেই তোর বিয়ে হবে, তাই এর ভালো মন্দ খেয়াল রাখিস। এবার এসে আমরা বুঝতে পারি এই কার্তিক তাহলে নেহার আপন মামাতো ভাই। তো স্বয়ং বাবা বলল এই মেয়ের সাথেই তোর বিয়ে হবে, এর খেয়াল রাখিস। তখন যা হওয়ার তাই, কার্তিক একদম পুরো দমে নেহার খেয়াল রাখতে শুরু করে, যা একটা গানের মাধ্যমে দেখানো হয়। দেখেন। তো কার্তিক নেহাকে পাগলের মতো ভালোবাসতেছে, ও কেয়ার করতেছে। গুড, খুবই ভালো কথা। কিন্তু 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 প্রবলেমটা হলো কার্তিকের ভালোবাসার ধরনটা নিয়ে। নেহার প্রতি সে যতটা মনের টান ফিল করতেছে তার চেয়ে বহুগুণ বেশি শরীরের টান ফিল করতে শুরু করে। একজন প্রেমিক হিসেবে যেখানে নেহার মিষ্টি হাসি, এলো চুল এগুলো মুগ্ধ হয়ে দেখার কথা, সেখানে সে নেহার যেগুলো দেখার চেষ্টা করে তা দেখানোর মতো না। একজন প্রেমিক হিসেবে যেখানে নেহার পারফিউমের গন্ধে আসক্ত হওয়ার কথা, সেখানে সে নেহার যে জিনিসের গন্ধে আসক্ত হয় তা বলার মতো না। তবে একটা জিনিস খেয়াল করার বিষয়, কার্তিক নেহার প্রতি যে লেভেলের শরীরে টান ফিল করতেছে তাতে কিন্তু অধৈর্য হয়ে জোর করে নেহার সাথে কিছু করে ফেলার কথা, বাট সেটা কিন্তু করছে না। কেন? কারণ নেহাকে সে অনেক অনেক ভালোবাসে এবং এটাও কনফার্ম যে নেহাই তার ভবিষ্যৎ বউ। সো বিয়েটা হওয়া পর্যন্তই তো অপেক্ষা, তারপর তো আরামসে দিনে রাতে যত ইচ্ছা এসব করতে পারবে। তো কার্তিক সেই প্ল্যানেই আছে। বাট এদিকে তো নেহার বয়ফ্রেন্ড গৌতম মুম্বাই চলে আসে। মনে আছে গৌতম একবার নেহাকে বাসায় নামিয়ে দেওয়ার পর পিছন থেকে ডাক দিয়েছিল? তো সেদিন আসলে গৌতম নেহার কাছে একটা কিস আবদার করেছিল। যদিও নেহা ভয় পাচ্ছিল, বাট গৌতম কাছে টেনে নিলে অবশেষে যেই না দুজনেই রোমান্টিক হয়ে যায়, তখনই বাসার ভিতরে বোতল ভাঙার আওয়াজ হলে নেহা তাড়াহুড়ো করে বাসায় ঢুকে পড়ে। ভিতরে আসলে দেখে তার মামা এক বন্ধুর মেয়ের বিয়ে খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো নেহার মামা চলে গেলে নেহা একা তার রুমে ঘুমাচ্ছে। হঠাৎ নেহার মোবাইলে একটা মেসেজ আসে। নেহা ওপেন করতেই চমকে ওঠে। কে যেন লুকিয়ে তারও গৌতমের রোমান্টিক সেই মুহূর্তটা ভিডিও করেছিল, সেটা পাঠিয়েছে। ভয়ে তো নেহার হাত কাঁপতে শুরু করে। কে এটা করলো? তখনই ভিডিওতে কার্তিক আসে। ও হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, নেহা তুমি আমার সাথে এটা কেন করলে? আমি তোমার হবু স্বামী, আর আমাকে রেখে। তখনই সেই বোতল পড়ে যাওয়ার আওয়াজ হলে ভিডিও বন্ধ হয়। ভয়ে নেহার তো গলা শুকিয়ে যায়, কারণ সে খুব ভালো করে জানে কার্তিক কতটা ভয়ঙ্কর। এদিকে আবার বাসাতে মামাও নেই। তো নেহা ভয়ে ভয়ে নিচে এসে ফ্রিজ খুলে পানি খাচ্ছে। তখন
তো কার্তিক এভাবে নেহার পথ আটকে বসে পড়ে। এরপর লজ্জা লজ্জা স্বরে মিষ্টি করে বলে, বসো। নেহা তো ভয়ে চুপচাপ বসে পড়ে। কার্তিক তখন তার কাছে থাকা নেহার ওড়নাটা বের করে এভাবে ঘ্রাণ নিয়ে বলে, এটা তোমার ওড়না, নাও। আর হ্যাঁ, আই লাভ ইউ। নেহা রাগ করে সেটা ছুঁড়ে ফেলে দিলে কার্তিক মনে ভীষণ কষ্ট পায় ও কান্না জড়ানো স্বরে বলে, নেহা তুমি আমার ভালোবাসাকে এইভাবে কেন অপমান করছো? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি তো আমার ভালোবাসার ব্যাপারে তোমাকে অনেক আগেই বলতাম, কিন্তু বাবা বলেছিল তুমিই আমার বউ হবে, তাই ভেবেছিলাম তাহলে বলার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আমি তোমাকে আই লাভ ইউ বলিনি, বাট আমার ভালোবাসা তো তোমাকে বহুবার ফিল করিয়েছে, তাই না? এরপর কার্তিক কষ্টে কেঁদে ফেলে ও চিল্লিয়ে বলে ওঠে, ছেলেটি কে ছিল? নেহা কাঁপতে কাঁপতে বলে, আমরা ছোটবেলার বন্ধু, আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা বিয়ে করতে চাই। এই কাম সারছে। বিয়ের কথা শুনতেই তো কার্তিকের মাথা পুরো বিগড়ে যায়। সে রেগে মেগে বলে, কি ভাবতেছো? আমি ঘুমালে ওর কাছে পালিয়ে যাবে? আমি সারা রাত গেটেই বসে থাকবো, আর হ্যাঁ 1 ঘন্টা পর পর মিষ্টি করে নেহা বলে ডাকবো, তখন জবাবে তোমাকে বলতে হবে। এখন যা হয় দেখুন। नेहा তো কার্তিক এভাবে চাকু হাতে দরজায় বসে থেকে 1 ঘন্টা পর পর নেহা বলে ডাকে, আর নেহা ভয়ে বলে যায়। সিন সকালে আসলে দেখি কার্তিক বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। তো কার্তিকের ঘুম ভাঙতেই কার্তিক আবার নেহা বলে ডাক দিলে আমরা দেখি ভয়ের ঠালায় নেহা এখনো ঘুমাতে পারেনি। সে এখনো বলে জবাব দেয়। এমনকি এভাবেই আরো ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে। একটা সময় কার্তিকের বাবা দাওয়াত খেয়ে বাসায় ফিরলে দরজায় কার্তিককে এভাবে চাকু হাতে দেখে বলে, চাকু হাতে এভাবে বসে আছিস কেন? আঙ্কেলের গলা শুনে নেহা জানালায় এসে মামাজি বলে হাউমাউ করে কেঁদে উঠলে আঙ্কেল চমকে যায়। এরপর তাড়াহুড়ো করে ভিতরে ঢুকতেই কার্তিক এসে রেগে রেগে বাবাকে চাকু ধরে বলে, ছোটবেলা থেকে আপনি আমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন ওর বিয়ে আমার সাথে হবে, ও আমার বউ হবে, আর আমি সেই আশাতেই বুক বেঁধে বসে আছি। এখন শুনতেছি সে নাকি গৌতমকে ভালোবাসে, তাকেই বিয়ে করতে চায়। ভালোই ভালোই আপনি ওকে বুঝান। এই বলে কার্তিক চলে গেলে আঙ্কেল অবাক হয়ে বসে পড়ে ও নেহাকে বলে, দেখো তুমি কাউকে ভালোবাসো, আমি সেটাকে সম্মানের দৃষ্টিতেই দেখছি, কিন্তু তোমার নানি মৃত্যুসজ্জায় যে কথা বলে গেছে এবং আমি কার্তিককে যে কথা দিয়েছি, এগুলোর কি হবে? কার্তিক তো পুরো পাগল হয়ে যাবে। দেখো কার্তিকের জন্মের পরে ওর মা মারা গেছে, ওর কোনো ভাই বোনও নেই। এদিকে আমিও সকালে কাজে যেতাম ও অনেক রাতে বাসায় ফিরতাম, ফলে পুরো শৈশব ওর একাকিত্বে কেটেছে। একদিন আমি বাসায় এসে দেখি, क्या तुम्हें खाना पसंद नहीं आया? अरे तुम्हें कुछ और चाहिए खाने में? खाओ, मैंने कहा ना खाओ। सॉरी सॉरी, मैं इसके बाद तुम्हें कभी नहीं मारूंगा। सॉरी, जब तुम्हें भूख लगे আঙ্কেল বলে, तब এইসব तुम দেখে खाना। আমি বুঝতে পারি ওর মানসিক প্রবলেম হয়েছে, কিন্তু তুমি আমার বাসায় আসার পর থেকে ওকে আর কখনো সেই পুতুলের সাথে খেলতে দেখিনি। তোমার কারণে ওর অনেক পরিবর্তন এসেছে, ও স্বাভাবিক লাইফে ফিরতেছে। সত্যি ও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে বেটা। এখন তুমি যদি ওকে বিয়ে না করো তো আমি আমার ছেলেকে হারাবো। লেজালা। ছোটবেলা থেকে আঙ্কেল নেহাকে লালন পালন করেছে, এখন নেহা আঙ্কেলের এই আবদার কিভাবে ফেলবে? আবার ওদিকে গৌতমকে ছাড়াই বা কিভাবে বাঁচবে? উপায় না পেয়ে রাগে ক্ষোভে নেহা যা করে তা দেখানোর মতো না। আঙ্কেল সাথে সাথে নেহাকে হসপিটালে ভর্তি করায়, কিন্তু নেহা সুযোগ পেতেই হসপিটাল থেকে লুকিয়ে বের হয় ও সোজা গৌতমের খোঁজে গৌতমের বাড়িতেই চলে আসে। কিন্তু দরজায় গৌতম গৌতম বলে ডাকতে থাকলে এক প্রতিবেশী আঙ্কেল বলে, বাসায় কেউ নেই, ওর বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তাই তাকে নিয়ে সবাই কোথায় জানি গেছে। এটা শুনে নেহা গৌতমের নাম্বারে লাগাতার ফোন করতে থাকে, বাট ফোন বন্ধ। কি একটা অবস্থা! গৌতমের জন্য এভাবে কার্তিকের কাছ থেকে পালিয়ে আসলো, কিন্তু এখন গৌতমকেই পাচ্ছে না। তো নেহা এখানে বসে থেকে কাঁদতেছে। এমন সময় কার্তিক বাইক নিয়ে এখানে চলে আসে। এরপর अरे अरे ये क्या है? ये क्या कर रहा है तू कार्तिक? तू कहाँ चली गई थी बेटा? তো কার্তিক নেহাকে এভাবে টেনে হিচড়ে বাসায় আনলে আঙ্কেল বলে, আরে ওর সাথে এমন করছিস কেন? কার্তিক রেগে মেগে বলে, ও গৌতমের সাথে পালাতে গিয়েছিল। এই বলে কার্তিক রাগের ঠেলায় নেহাকে মারতে গেলে আঙ্কেল যেই না আটকাতে আসে, ব্যাস কার্তিক আঙ্কেলকেই মারতে শুরু করে। ও বলে, এসব কিছু তোমার জন্যই হয়েছে, তুমি আমার ভিতরে এই আশা জাগিয়েছিলে যে ও কেবল আমার। এখন ও যদি আমার না হয়,
তো আমি ওকে আর কারো হতে দিব না। এই বলে কার্তিক আঙ্কেলের যে হাল করে তাতে এই বুঝি আঙ্কেল মরলো। নেহা এসে হাত জোর করে বলে প্লিজ আঙ্কেলকে ছেড়ে দাও। তখন কার্তিক বলে তাহলে তুমি আমাকে বিয়ে করবে? নেহা জবাব না দিলে আবার আঙ্কেলকে মার শুরু। এটা দেখে নেহা হাউমাউ করে কাঁদতে থাকে ও কার্তিককে থামতে বলে। তখন কার্তিক বলে বলো আমাকে বিয়ে করবে? নেহা প্রেসারে হ্যাঁ বলে উঠতেই সঙ্গে সঙ্গে কার্তিক নর্মাল হয়ে যায় ও আঙ্কেলের উপর থেকে নেমে মায়াবী স্বরে বলে বাবা তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? এই বলে হাসি খুশি বাবাকে তোলে এবং ভালোবেসে বাবার শার্টও ঠিক করে দেয়। এরপর দুই হাত দুইজনের কাঁধে রেখে মিষ্টি করে বলে আজকেই বিয়ে, চলো বিয়ের ফটোশুটের জন্য সবাই রেডি হও। সিন এখান থেকে বর্তমানে আসে। তো এসব শুনে সোনিয়া নেহাকে সান্ত্বনা দিয়ে বাসায় পাঠায়, কিন্তু নেহা বাসায় ঢুকলে নেহাকে দেখতেই কার্তিক তেতে ওঠে ও তাড়াহুড়ো করে গেঞ্জি খুলে ফেলে। এরপর কোনো কথা নেই খপ করে নেহাকে বুকে জড়িয়ে নিয়ে শুরু হয়ে যায়। যদিও নেহা চুপ করে থেকে নিজের মনকে মানানোর অনেক চেষ্টা করতেছে, বাট কার্তিকের আচরণ এতটা বাজে লাগতেছে যে নেহা অবশেষে ধাক্কা দিয়ে কার্তিককে দূরে ঠেলে দেয় ও একটা চাকু নিজেকেই ধরে বলে যদি আমাকে স্পর্শ করার চেষ্টা করো তো কসম করে বলছি আমি আমাকেই শেষ করে দিব। এই কসম শুনে কার্তিকের মাথায় যেন বাস পড়ে, কারণ এটা শোনার পর ব্রেক মারা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে তাতানি নিয়েও নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকে আর নেহা আরামসে ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে রিল্যাক্সে কার্তিকের সামনে একা খেতে বসে ও টিভি দেখতে থাকে। কার্তিক তখন নেহাকে দেখতে দেখতে কেঁদে ফেলে ও বলে ভালোবাসার মানুষটি সামনেই আছে অথচ তাকে ছুতে না পারাটা কতটা কষ্টের জানো তুমি? নেহা রেসপন্স না দিলে কার্তিক অসহায়ের মতো কাঁদে আর বলে জানো আমি কারোর জন্য কখনো এতটা কাঁদেনি আর জীবনে কোনো মেয়ের জন্য উতলাও হয়নি। বিশ্বাস না হয়তো বাবাকে জিজ্ঞেস করে দেখো। নেহা কোনো রেসপন্স দিচ্ছে না, সে আপন মনে রিল্যাক্সে খেয়ে যাচ্ছে। আর এদিকে পিনিকে তো কার্তিকের ভিতরে জ্বলে পড়ে যাচ্ছে। কিসের পিনিক সেটা বুঝে নিয়ে। তো নেহার মন কিছুতেই গলছে না দেখে পিনিকের ঠালায় গৌতম পুরো বোতল এক নিঃশ্বাসে শেষ করে দেয়। সিন সকালবেলা আসলে দেখি কার্তিক টাল্লি হয়ে সারা রাত থেকে এভাবেই পড়ে আছে। কাজের মেয়ে রানী এসে কার্তিকের এই দুরবস্থা দেখে ঘুম ভাঙায় ও ধরে তোলার চেষ্টা করে, কিন্তু কার্তিক এখনো নেহার পিনিকেই ডুবে আছে। তাই রানী স্পর্শ করতেই কার্তিক ঝটকা দিয়ে হাত ছড়িয়ে দেয়। তো যার পিনিকে আছে তাকেই তো লাগবে, তাই কার্তিক অস্থির হয়ে নেহা নেহা বলে ডাকতে থাকে, কিন্তু এ কি কোনো সাড়া নেই। কার্তিক রানীকে বলে নেহা কোথায়? রানী বলে সাহেব আমি তো জানি না, আমি এসে থেকেই দেখছি সে নেই। এটা শুনতেই কার্তিকের পিনিকে শক লাগেও সে অস্থির হয়ে নেহাকে ফোন করতে থাকে, কিন্তু ফোন বন্ধ। কার্তিক ভাবে নিশ্চয়ই কলেজে গেছে। ব্যাস কার্তিক পিনিকের ঠালায় সাথে সাথেই কলেজে ছুটে আসে, কিন্তু এ কি এখানেও নাকি আসেনি। সোনিয়াকে হুমকি ধামকি দিয়ে জিজ্ঞেস করে, বাট সোনিয়াও জানে না কি একটা অবস্থা। কার্তিক এমনিতেই আধা পাগল ছিল, তার উপর আবার নেহা এমন পিনিকে রেখে হারিয়ে গেছে যে কার্তিকের পুরো পাগল হওয়ার দশা শুরু হয়ে যায়। তো নেহাকে হারিয়ে কার্তিকের যে পাগল অবস্থাটা হয় তা একটা গানের মাধ্যমে দেখানো হয়েছে। গানের সিনগুলো দেখাবো না, তবে সামান্য কিছু সিন দেখানো দরকার। তো সারাদিন নেহাকে এত খুঁজেও বেলা শেষে নেহাকে ছাড়াই রাত কাটাতে হবে। এই রাগে কার্তিক বাসায় ঢোকার সময় হতাশ হয়ে নিজের ফুটবল নিজেই খাম্বার সাথে আঘাত করে ফাটিয়ে ফেলে। এরপর সে বাসায় এসে নেহার অভাবে যেন পুরো পাথর হয়ে যায় ও নেহাকে কল্পনা করতে করতে ধ্যামাধ্যাম কয়েক বোতল খালি করে ফেলে। সকালে কলিং বেল বাজতেই কার্তিকের ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে, যাক তার নেহা চলে এসেছে। কার্তিক তাড়াহুড়ো করে খুশি ঝলমল চোখে দরজাটা খোলে, বাট খুশি গায়েব, কারণ এটা কাজের মেয়ে রানী। কার্তিক রেগে মেগে ভিতরে এসে আবার বোতল গিলতে লেগে পড়ে। চোখ বন্ধ করে পিনিকের নেহাকে কল্পনা করতে থাকে। এমন সময় রানী টেবিল পরিষ্কার করতে আসলে আওয়াজ শুনে কার্তিক চোখ মালাতেই ধ্যাত চোখের সামনে থেকে সরে যা বলছি। মানে কার্তিক নেহাকে কল্পনা করে যে পিনিকে ডুবে আছে সেই পিনিকের মাঝে অন্য কারো ফেস চলে এসেছিল আর কি। তো রানী চলে গিয়ে তার মতো কাজ করতেছে, আর এদিকে পিনিকের ঠালায় কার্তিক বোতল গিলেই যাচ্ছে। এইভাবে চলতে থাকলে একটা পর্যায়ে বেশি বোতল গেলার ইফেক্ট স্বরূপ হঠাৎ কার্তিকের নজর রানীর উপর আটকে যায়। তো পরিস্থিতি এমন যে কার্তিক রানীকেই নেহা হিসেবে কল্পনা করে নেয় ও রানীকেই মিষ্টি করে নেহা বলে ডাক দেয়। রানী সেটা বুঝতে না পেরে বলে সাহেব ম্যাডাম তো এখনো আসেনি। কিন্তু রানীর নজর কার্তিকের রক্তলাল চোখের দিকে গেলে কার্তিকের তাকানো দেখে রানী বুঝে যায় কার্তিকের ভিতরে আসলে কিসের আগুন জ্বলতেছে। কার্তিক চোখের ইশারায় বলে কাছে আয়। রানী তখন কাঁপতে কাঁপতে এভাবেই সামনে এসে দাঁড়ায়। এরপর সিন কাট হলে যা দেখতে পাই তা দেখানোর মতো না, তাই ব্লার করে রেখেছি, শুধু কাহিনীর স্বার্থে এখানে যা কথা হয় সেগুলো বলি। তো কার্তিক মেতে আছে দেখে রানী খুশি হয়ে বলে আপনি যে আমাকে এতটা ভালোবাসেন সেটা কখনো বলেননি কেন?
ভালোবাসা? ভালোবাসা শব্দটা শুনতেই কার্তিকের মাঝে কার্তিক হুঁশে চলে আসে ও রানীর টুটি টিপে ধরে বলে, আমি কেবল নেহাকেই ভালোবাসি। এই বলেই কষিয়ে একটা থাপ্পড় মারলে রানী ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উঠেই তাড়াহুড়ো করে কেটে পড়ে। এরপর নেহার জন্য কার্তিকের যে পাগল দশাটা শুরু হয় দেখেন। তো গৌতম আলমারি থেকে কাপড়গুলো ফেলতে ফেলতে হঠাৎ কি যেন দেখে থমকে যায় ও বলে ওঠে, কি ভেবেছিলে তুমি আলমারিতে লুকিয়ে থাকবে আর আমি তোমাকে খুঁজে পাবো না? হোয়াট? নেহা তাহলে আলমারিতে লুকিয়েছিল? কিন্তু না, কার্তিক আসলে নেহাকে নয়, আলমারিতে রাখা ছোটবেলার সেই পুতুলকে পেয়ে এটা বলছিল। মানে কার্তিক এই পুতুলকেই এখন নেহা কল্পনা করতেছে। তো কার্তিক নেহা কল্পনা করে যেভাবে চাকু ঢুকিয়ে দিয়েছে তাতে এটা কল্পনা করুন এখানে বাস্তবেই নেহা হলে কি হতো। তো কার্তিকের বুকের ভিতরে জ্বলতে থাকা যত আগুন, যত কষ্ট, যত না বলা কথা, যত আক্ষেপ সব নেহাকে মানে পুতুলটিকে বলতে থাকে। এভাবেই কয়েক ঘন্টা চলে যায়। হঠাৎ দরজা খুলে নেহার আগমন। নেহার চেহারাটা দেখতেই ভয়ঙ্কর কার্তিক মুহূর্তের মাঝে নর্মাল হয়ে যায়। সে পুতুলটা লুকাতে লুকাতে লাজুক স্বরে বলে, আমি এমনি আমার ছোটবেলার বন্ধুর সাথে কথা বলছিলাম। নেহা কোনো রেসপন্স না দিলে কার্তিক সামনে এসে বলে, নেহা তুমি কোথায় চলে গিয়েছিলে? কত সময় ধরে আমি তোমাকে দেখিনি, দেখো তোমাকে ছাড়া আমার কি দশা হয়েছে। নেহা রেসপন্স না দিয়ে যেতে ধরলে কার্তিক হাত ধরে ফেলে। নেহা বলে, আমি বলেছি না আমাকে ছোঁয়ার চেষ্টা করো তো নিজেকে শেষ করে ফেলবো। কার্তিক বলে ওঠে, আমি তোমার স্বামী, সো তোমাকে স্পর্শ করলে দোষের কি? নেহা রেগে মেগে বলে, আর কতবার বলবো আমি তোমাকে পছন্দ করি না, পছন্দ করি না, পছন্দ করি না। কার্তিক ধ্যান করে নেহার গলা ধরে বলে, পছন্দ কেন করো না? সমস্যা কি? নেহা বলে, আমি গৌতমকে ভালোবাসি আর চিরদিন ওকেই ভালোবেসে যাবো। এবার কার্তিকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ও রেগে মেগে ধ্যান করে মেরে দেয়। এরপর আবার একটা নেহা তখন জ্ঞান হারিয়ে পড়ে যায় আর সিন কাট হলে দেখি কার্তিক নেহাকে এইভাবে টেনে নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। এরপর বাথরুমের ভিতরে কি হয় সেটা দেখা যায় না, বাট ভিতর থেকে প্রচন্ড মারার আওয়াজ আসে। পাশের ফ্ল্যাটের একজন সেটা শুনে ওয়াচম্যানকে ফোন করে বলে, রামু কার্তিকের ফ্ল্যাট থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, গিয়ে চেক করে দেখতো কি হয়েছে। সিন কাট হলে দেখি কার্তিকের বাসার সামনে একটা পুলিশের গাড়ি এসে থামতেছে। পুলিশ টিম কার্তিকের বাসার দরজায় লাগাতার নক করতে থাকে, বাট ভিতর থেকে কোনো সাড়া আসছে না। সিন ভিতরে আসলে দেখি কার্তিক টাল্লি হয়ে পড়েছিল। দরজায় নক শুনে কার্তিকের হুঁশ ফিরলে কার্তিক অনেক কষ্টে উঠে দাঁড়ায় ও এসে দরজাটা খুলে দেখে পুলিশ। এসআই কার্তিককে বলে, তোমার এই অবস্থা কেন? কার্তিক থমেরে আছে। এসআই তখন কনস্টেবলকে পুরো ফ্ল্যাট চেক করতে বললে তারা চেক করে এসে বলে, স্যার ভিতরে তো আর কেউ নেই। এসআই কার্তিককে বলে, তোর ওয়াইফ কই? তার সাথে কি করেছিস? সিন কাট হয়ে থানায় আসলে দেখি কার্তিককে অনেক পেটানো হয়েছে, তবু সে বিন্দুমাত্র মুখ খুলেনি। এমন সময় একজন পুলিশের হাত থেকে নেহার একটা ফটো পড়ে গেলে, ए, फोटो मुझे दे। अगर मेरा दिमाग खराब हो गया ना তো কার্তিক পুলিশটিকে মারতে থাকে আর বলতে থাকে, নেহার ফটো আবার ঠিক কর বলছি। পুলিশটি জানের ভয়ে ফটোটা টেপ দিয়ে ঠিক করলে কার্তিক সব পুলিশকে মেরে ভিতর থেকে তাড়িয়ে দেয়। এরপর নেহার ফটোটা হাতে নিয়ে চেয়ারে বসে রিল্যাক্সে বিড়ি টানে আর ফুল রোমান্টিক মুডে নেহাকে চেয়ে চেয়ে দেখতে থাকে। কিন্তু হঠাৎ কে যেন কার্তিকের বুকে ধুম করে লাথি মেরে ফেলে দেয়। এটা আর কেউ নয়, এটা এই থানার লেডি এসআই জুথি। জুথি বলে, পুলিশের গায়ে হাত তোলার সাহস কি করে হলো? আবার থানা ভাঙচুর করিস? এই বলে জুথি কার্তিককে হ্যান্ডকাপ লাগাতে গিয়ে কার্তিকের হাতে থাকা নেহার ফটোটা ছুঁড়ে ফেলে দিতেই এই গেল। কার্তিক জুথিকেও থাপ্পড় মেরে ফেলে দিয়ে বলে, কতবার বলবো আমার নেহার গায়ে কেউ হাত লাগাবে না। এটা শুনে জুথি আরো জিদ করে পাশে থাকা নেহার ফটোটা নিয়ে, मैंने कहा था ना मेरी नेहा को हाथ मत लगाना, कहा था ना, सुना ही नहीं देता। একে তো পুরো পুলিশ টিমের গায়ে হাত তুলেছে, দ্বিতীয় থানা ভাঙচুর করেছে, তৃতীয় আবার এসআই ম্যামের গায়ে পর্যন্ত হাত তুলেছে। ব্যাস পুলিশেরা কার্তিককে ইচ্ছে মতো উদম কেলান কেলাতে থাকে। সিন কাট হলে দেখি এসআই জুথি কেসের তদন্ত করার জন্য অনেকেরই জবানবন্দি নিচ্ছে। এভাবেই জুথি কার্তিকের বিরুদ্ধে দেওয়া সবার জবানবন্দিগুলো নিয়ে শেষে কার্তিকের বাবার কাছে আসে। আপনাদেরকে জানিয়ে রাখি, কার্তিক ও নেহা যদিও আগে এই পুরনো বাসাতে আঙ্কেলের সাথেই ছিল, কিন্তু পরে তারা অন্য একটা বিল্ডিং এ শিফট করেছে, তাই আঙ্কেল এসব জানে না। তো জুথি আঙ্কেলকে বলে, আপনার ছেলে কার্তিকের বউ নেহা মিসিং। কার্তিকের প্রতিবেশী কমপ্লেন করেছে যে তারা চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু আমরা যখন সেখানে পৌঁছালাম তখন দেখি পুরো ফ্ল্যাট রক্তে মেখে আছে, বাট নেহা নেই। আমরা কার্তিককে জিজ্ঞাসাবাদ করেছি, বাট কার্তিক কিছুতেই মুখ খোলেনি, তাই আমরা কার্তিককে অ্যারেস্ট করেছি। এসব শুনে আঙ্কেল হাউমাউ করে কেঁদে উঠেও বলে, কার্তিক নেহাকে নিশ্চয়ই মেরে ফেলেছে, কারণ ওর রাগ উঠলে ও হিংস্র পশুতে পরিণত হয়। সিন আদালতে আসে।
কার্তিকের বিরুদ্ধে নেহাকে হত্যার অভিযোগ সহ কার্তিকের সম্পর্কে সবার জবানবন্দি এবং কার্তিক পুলিশকে মেরেছে, থানা ভাঙচুর করেছে, এমনকি এসআই জুথির গায়েও হাত তুলেছে, এসব কিছুর ভিডিও বিচারককে জমা দেওয়া হয়। তো বিচারক ভিডিওগুলো দেখে কয়েকটি ধারায় কার্তিককে 3 বছরের কারাদণ্ড দেয় এবং সেই সাথে কার্তিকের মানসিক প্রবলেম আছে হিসেবে কার্তিককে মানসিক চিকিৎসালয়ে পাঠানোর আদেশ দেয়। এবং নেহা যেহেতু এখনও নিখোঁজ, তাই নেহাকে হত্যা করা হয়েছে নাকি কোথাও আছে এই ব্যাপারে পুলিশকে যত দ্রুত সম্ভব তদন্ত করে এই কেসটা দ্রুত ক্লোজ করার আদেশ দেওয়া হয়। সিন চলে আসে 2 বছর পর মানসিক চিকিৎসালয়ে। আমরা দেখি এখন কার্তিকের এই হাল হয়েছে। কার্তিক এখনো শারীরিকভাবে প্রায় পঙ্গু। তো একজন নার্স কার্তিককে হুইল চেয়ারে করে মাঠে আনতেছে। হঠাৎ কার্তিকের পা পাদানি থেকে নেমে যায়। নার্স তো তখন কার্তিকের পাটা তুলে দেওয়ার জন্য নিচু হলে কার্তিক এভাবে তাকায়, যা দেখে নার্স রেগেমেগে বলে, হারামি, এখনো মেয়েদের প্রতি তোর দৃষ্টিভঙ্গি বদলেনি। এই বলে নার্সটা চলে গেলে আমরা দেখি এসআই জুথি কার্তিকের কাছে আসতেছে। জুথিকে দেখতেই কার্তিক ভয়ে বিড়বিড় করে বলতে থাকে, আমি নেহাকে মারিনি, সত্যি বলছে আমি মারিনি। তখন জুথি নিজেই বলে ওঠে, হ্যাঁ নেহা এখনো জীবিত আছে। এটা শুনে কার্তিকের ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে। সে বলে, নেহা বেঁচে আছে? তখন জুথি বলে, চল আমি তোমাকে একটা মজাদার গল্প শোনাই, এই গল্পে অনেক টুইস্ট আছে। তো শুরু করি। আমি আসলে গৌতমের কলেজ লাইফের ফ্রেন্ড। গৌতমই আমাকে বলেছিল যে সে আর নেহা একে অপরকে ভালোবাসে এবং তারা খুব শীঘ্রই বিয়ে করতে চায়। এরপর আমি এসআই ট্রেনিংয়ে যাই, কিন্তু ট্রেনিং থেকে ফিরে জানতে পারি তুমি নেহাকে বিয়ে করে নিয়েছো। আমি জানার চেষ্টা করি যে আসলে কি হয়েছিল, কিন্তু গৌতমের সাথে আমার কিছুতেই যোগাযোগ হচ্ছিল না। এরপর হঠাৎ একদিন সে আমাকে কল করে বলে যে আমি নেহার সাথে দেখা করতে চাই। তখন আমি ওকে নেহার কলেজে নিয়ে যাই। তখন সেন্ট ফারবেকে নিয়ে গিয়ে দেখানো হয় ওই যে নেহা কলেজে গৌতমের মতো কাকে যেন দেখেছিল না, ওটা আসলেই গৌতম ছিল। তো গৌতম ভেবেছিল নেহা যেহেতু অন্য কাউকে বিয়ে করেছে তাহলে হয়তো কোনো কারণে খুশি মনেই বিয়েটা করেছে। বাট নেহা এখন কেমন আছে গৌতম জাস্ট সেটা জানার জন্যই এই দেখাটা করেছে। তো নেহা যখন কার্তিকের সাথে বিয়ে হওয়ার পুরো ঘটনাটা খুলে বলে, ও এটা জানায় যে সে ভালো নেই, সে এখনো গৌতমকেই ভালোবাসে। কিন্তু সে এতদিন থেকে এটা ভেবে ফেসে আছে যে সে কার্তিককে ছেড়ে গেলে কার্তিক তার বাবাকেও গৌতমকে মেরে ফেলবে। এসব শুনে গৌতম তো অবাক হয়ে যায়। সে ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। জুথি নেহাকে কার্তিকের নামে থানায় নারী নির্যাতন মামলা করার কথা বললে নেহা বলে, মামলা তো করব, বাট ও তো আমাকে শারীরিকভাবে আঘাত করে না যে সেগুলো শক্ত প্রমাণ হিসেবে পেশ করতে পারবো। সে আমাকে ভালোবাসে বলে মারে না, বাট মানসিকভাবে টর্চার করে। তখন জুথি বলে, তাহলে একটা কাজ করো। সিন বর্তমানে আসে। জুথি কার্তিককে বলে, নেহা কয়েকদিনের জন্য হারিয়ে গিয়েছিল না, ওটা আসলে আমি আর গৌতম প্ল্যান করেছিলাম যাতে তুমি পুরো পাগল হয়ে যাও, তোমার রাগ তোমার কন্ট্রোলের বাহিরে চলে যায়। আর সেটাই হয়। নেহা বাসায় ফিরলে তুমি নেহার গায়ে হাত তোলো, নেহা পড়ে গেলে তুমি ওকে বাথরুমে নিয়ে যাও, কিন্তু কিছুক্ষণের মাঝেই টাল্লি হয়ে পড়ো। তখন সোনিয়া সুযোগ বুঝে নেহাকে উদ্ধার করে একটা নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে রাখে। আর নেহা যেহেতু গায়েব ছিল তাই নেহা হত্যার দায়ে তোমার উপর এফআইআর করা হয় ও তোমাকে অ্যারেস্ট করা হয়। তোমার রাগ কতটা ভয়ঙ্কর সেটা আদালতে প্রমাণ হিসেবে দেখানোর প্রয়োজন ছিল, তাই আমি প্ল্যান করে থানায় তোমাকে রাগাই আর তুমি রেগেমেগে আমার উপরও হাত তোলো, যেগুলোর সিসিটিভি ফুটেজ আমি আদালতে পেশ করি। আর হ্যাঁ, তোমাকে মানসিক চিকিৎসালয়ে পাঠানোর প্ল্যানটাও আমার ছিল, কারণ সত্যিই তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন ছিল। এর কয়েকদিন পর আমি নেহাকে কোর্টে হাজির করি। নেহা কোর্টে বিচারকের কাছে সব সত্য বলে দেয় যে তুমি তাকে টর্চার করতে। বিচারক যেহেতু তোমার আগের ব্যাপারগুলো জানতোই, তাই তোমার অনুমতি ছাড়াই বিচারক নেহাকে তোমার থেকে ডিভোর্স করিয়ে দেয়। আর দেখো এখন সে গৌতমের সাথে কত খুশি আছে। এই বলে জুথি তার মোবাইলটা কার্তিকের সামনে ধরে। তো নেহা ও গৌতমের এসব দেখে কার্তিক তো থমকে যায়। জুথি বলে, যাকে ভালোবাসো তার খুশি চাওয়াটাকেই ভালোবাসা বলে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নিজের করে পাওয়ার চেষ্টাকে ভালোবাসা বলে না, লালসা বলে। এই বলে জুথি চলে গেলে नेहा
তো আপনাদের সাথে আমার অনেক আলাপ ছিল, এই যেমন কেন আমি হঠাৎ ইউটিউব থেকে গায়েব হয়ে যাচ্ছি, কেন চ্যানেলে ভিডিও আপলোড করছি না, আমি এই সময়গুলোতে আসলে কি করছি, ইত্যাদি ইত্যাদি। তো এইসব বিষয়গুলো নিয়ে আলাপ করতে গেলে এই ভিডিওতে সম্ভব না, এটার জন্য আলাদাই একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তবে শুধু এটা বলে রাখি, আমি ফেসবুকে ছোট আকারের নিয়মিত ভিডিও আপলোড করার প্ল্যান করতেছি, তাই আমার ফেসবুক পেজটাতে যুক্ত হয়ে থাকেন, তাহলে আমাকে এখানে না পেলেও সেখানে পাবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে রেখেছি, সেটাতে ক্লিক করে পেজে যান এবং পেজটিতে লাইক দিয়ে রাখেন। খুব শীঘ্রই ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড শুরু করব। আর হ্যাঁ, এই মুভির পুরো মজা পেতে চাইলে প্লে স্টোরে গিয়ে সিনে রিভিউ লিখে সার্চ করে সিনে রিভিউ অ্যাপসটা ইনস্টল করে নিন। এরপর আগলি স্টোরি লিখে সার্চ করলেই আসল জিনিস পেয়ে যাবেন। ব্যাস, যা যা এই ভিডিওতে দেখাতে পারেনি সেগুলো সেখানে দেখে নিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।